গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের 2024 প্রিলিমিনারি আপাতত হয়েছে এবং আশা করছি তোমাদের ভালোই হয়েছে। আমাদের একটু এবার ওয়েট করতে হলো, বেশ কিছুদিন বাদে আমাদের প্রিলিমিনারি হলো। তো আশা করব যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা অপশনালের জন্য প্রিপারেশন করছো। আমারও ভিডিও আমি অনেকদিন পরেই আপলোড করছি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, প্লাস আমার হেলথ কন্ডিশনের তো একটা ব্যাপার আছেই। তো আজকে থেকে আমি যেই সিরিজটা শুরু করব সেটা কিন্তু যেরকম আগেও আমি করছিলাম, মাঝখানে বন্ধ করে দিলাম। দ্যাট ইজ দ্য রাইটিং প্যাটার্ন, মানে কিভাবে তোমরা লিখবে। আমি তোমাদের 2023 মেন্সের আগে যখন তোমাদের সাজেশন দিয়েছি তখন কিন্তু অলরেডি বলেছিলাম যে থিংস আর গোয়িং টু চেঞ্জ এবং কোয়েশ্চেন শর্ট, মানে 10 নম্বর করে আসবে, কি ম্যাক্সিমাম 15 নম্বর, 10 নম্বরেরই এসেছে। এবং সেখানে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আগে যেই প্রশ্নটা হয়তো বা 20 নম্বর বা 30 নম্বরের এসেছে, সেই টপিকটাই আমাদেরকে বলছে যে আমাদেরকে এখন 10 নম্বরের মধ্যে সেটাকে লিখতে হবে। তাহলে আমরা তো কোনো ইনফরমেশন আগে থেকে কেটে ফেলতে পারবো না বা বাদ দিয়ে লিখতে পারবো না। তো আমাদের লেখাটা আরো বেশি পয়েন্ট ওয়াইজ এবং আরো বেশি প্রিসাইজ হওয়া দরকার। তো সেক্ষেত্রে সবার আগে যেটা আমাদের শিখতে হবে, যেটা বেসিক্যালি আমি আমার রেগুলার স্টুডেন্টদেরকে ক্লাসে করিয়ে থাকি, সেটা হলো হাউ টু রাইট অ্যান্ড হোয়াট টু রাইট। আমি যদি কি লিখতে হবে এবং কতটুকু লিখতে হবে সেটা যদি না জানি, তাহলে কিন্তু আমার পক্ষে সেই জায়গায় গিয়ে আমার পুরো যেটা আমার কনসেপ্টটা সেটাকে আমাকে প্রেজেন্ট করে আসাটা ডিফিকাল্ট। আরেকটা জিনিস যেটা আমি তোমাদের বলে রাখি সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কিন্তু, সেটা অ্যানথ্রোপোলজি হোক বা ABCD যে কোনো অপশনাল হোক, অপশনাল অনেক বেশি কনসেপচুয়াল হচ্ছে, অপশনাল জন্য অনেক বেশি কনসেপ্ট গ্যাদার করতে হচ্ছে। সেই কারণে থরো নলেজ এবং তার সাথে বুক রিডিং ইজ ম্যান্ডেটারি। তোমরা যদি কেউ ভাবো যে আচ্ছা ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করছি ওখান থেকেই এসে যাবে, যেগুলো আগে হতো সেটা কিন্তু এখন আর হবে না। সো তোমরা চেষ্টা করবে যে থরো নলেজটা তোমরা যাতে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে না নিজেদেরকে সীমাবদ্ধ রেখে নিজেদের নলেজটাকে অনেক বেশি এনহ্যান্স করার, এবং সেইভাবে কিন্তু রেডি হয়ে আমরা যাব এক্সাম সেন্টারে। নাও লেটস স্টার্ট। আজকে যেই টপিকটা আমরা করছি সেটা হিউম্যান ইভলিউশনের একটা টপিক। সেটা হলো রামাপিতেকার সম্বন্ধে কিছু ডিটেলস। দেখো, আমরা আগে যেরকম ফসিল আমাদের আসতো, যেরকম রাইট দা ফিজিক্যাল ফিচার্স অফ হোমো ইরেক্টাস অর হোয়াট এভার ABCD যে কোনো ফসিল, কিন্তু আমরা যদি লাস্ট 2-3 বছরের কোয়েশ্চেন দেখি, ওখানে একটা কোয়েশ্চেন এসেছিল সিগনিফিকেন্স অফ নর্মদা ম্যান। তার মানে নর্মদা ম্যানটা কিভাবে রিলেটেড টু দা আদার হমিনিড ফসিলস, এবং তারা হমিনিড ইভলিউশনের কোন স্টেজে দাঁড়িয়ে আছে, সেখানে তার গুরুত্ব কতটা, এইভাবে কিন্তু আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। এই ভিডিওটা আমার অলরেডি করে দেওয়া আছে, তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখো সেখানে কিন্তু সিগনিফিকেন্স অফ নর্মদা ম্যান পেয়ে যাবে। ঠিক সেইভাবেই উইথ দ্য ফিজিক্যাল ফিচার্স অবশ্যই আমরা আজকে যেটা পড়বো দ্যাট ইজ সিগনিফিকেন্স অফ রামাপিথেকাস। ওকে, সো যেটা আমি তোমাদের সবার আগে বলবো, তোমরা ইট ইজ নট ম্যান্ডেটরি বাট চেষ্টা করবে কোয়েশ্চেন আনসার বইটা এবং ভলিউম 1 এবং ভলিউম 2 বইটা কিনে নেওয়ার। মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল আছে, অনলাইনেও তোমরা পেয়ে যাবে। তো বই তিনটে হাতের কাছে থাকলে একটু পড়তে আমার মনে হয় কমফোর্টেবল হবে, একটু সুবিধে হবে। তো যে কোনো রাইটিং লেখার আগে যেভাবে আমি বলেছিলাম যে প্রথমে আমার একটা ছোট্ট ইন্ট্রো থাকবে, তারপরে কিন্তু তার বডি হবে, এবং তারপরে আমি একটা ছোট্ট কনক্লুশন দেবো অফ মাই ওন, মানে আমি যে এই জিনিসটা লিখলাম তার কনক্লুশনটা কি হবে। ওকে, তাহলে রামাপিথেকাস যখন আমি পড়বো সবার আগে একটা ইন্ট্রোডাকশন হবে। রামাপিথেকাসটা কখনোই ফসিলস, মায়োসিনের ফসিল। তাহলে মায়োসিনের একটা উল্লেখযোগ্য ফসিল হিসাবে আমরা বলতে পারি যে রামাপিথেকাস একটা উল্লেখযোগ্য অবদান রেখেছে, এবং মানব সদৃশ্য যে সমস্ত জীবাশ্মগুলো পাওয়া গিয়েছিল সেই সমস্ত জীবাশ্মগুলোর মধ্যে রামাপিথেকাসের যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারপরে আসছে এটার আবিষ্কার। আবিষ্কার আমরা দেখবো 1932, এবং পরবর্তী সময় এডওয়ার্ড লুইস এই 1934-এও রামাপিথেকাসের বেশ কিছু জীবাশ্ম খুঁজে পান। উনি উত্তর পশ্চিম ভারতের শিবালিক পর্বতমালা থেকে একটা আপার জ খুঁজে পেয়েছিলেন। কি পেয়েছিলেন? আপার জ।
এবং তার সঙ্গে অবশ্যই আরো কিছু জিনিসপত্র তিনি পেয়েছিলেন। এবং জীবাশ্ম নিদর্শনের মধ্যে তিনি যে প্রাইমারি যে সমস্ত অ্যানালিসিস করেছিলেন, প্রাথমিকভাবে তিনি এর নাম করেছিলেন ভারতীয় অবতার রামের রামদূত অনুসারে রামাপিথেকাস ব্রেভিয়ারিস্টিস। কি নাম করেছিলেন? রামাপিথেকাস ব্রেভিয়ারিস্টিস। এবং আরো পরে রামাপিথেকাসের প্রচুর ফসিলস পাওয়া গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে পাওয়া গিয়েছে। এবং 1965, এটা আমাদেরকে দেখতে হবে, 1965-এ পিলবিম এবং সাইমন্স এর নামটা পাল্টে দেন রামাপিথেকাস পাঞ্জাবিকাস। এটাকে কিন্তু রামাপিথেকাস পাঞ্জাবিকাস হিসেবেই দেখা হয়। হ্যাঁ, এটাকে রামাপিথেকাস পাঞ্জাবিকাস হিসেবেই দেখা হয়। এটার জন্য যদি তোমরা চাও, কোশ্চেন আনসার বইতে মোস্টলি আছে, এবং তার সাথে আমরা ভলিউম 1 বইটা ডিটেলস দেখার জন্য ফলো করব। এবং আরেকটা জিনিস যেটা আমাদের করতে হবে সেটা হলো কোথা থেকে এর বিস্তৃতি। এটা কিন্তু আমরা দেখেছি হোমো ইরেক্টাসের ক্ষেত্রে এসেছে। ওকে, এবং নিয়ান্ডারথালেও মোস্টলি আমি করে দিয়েছি। তো রামাপিথেকাসেরও একটা আমি করে দিয়েছি। এটা হলো জেনাস বা স্পিসিস, মানে প্রজাতি বা গোত্র, যেটা কোন বছর খুঁজে পাওয়া গিয়েছে, কারা ডিসকভার করেছে, কি ফসিলস পাওয়া গিয়েছিল এবং কোথা থেকে পাওয়া গিয়েছিল। তাহলে এগুলো হবে হেডিং। প্রথমেই যেটা আসছে রামাপিথেকাস ব্রোভোরেস্টিস, যেটা 1932-তে পাওয়া গিয়েছিল। 1934-এও কিন্তু রামাপিথেকাসের বেশ কিছু নিদর্শন পেয়েছিলেন এবং এডওয়ার্ড লুইসই পেয়েছিলেন। ওটা আমি আর এখানে অ্যাড করিনি। ইফ ইউ পিপল ওয়ান্ট ইউ ক্যান অ্যাড হিয়ার। ওকে, আপার জ পাওয়া গিয়েছিল কোথা থেকে পাওয়া গিয়েছিল? শিবালিক হিলস, ইন্ডিয়া থেকে। ঠিক সেরকম যখন আরো গবেষণা এগোলো, 61, 62-তে দেখো লিকি, লিকিদের নাম আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। হ্যাঁ, ফেমাস। তো এলবিএস লিকি, উনি কেনিয়া থেকে, কোথা থেকে? ফন্ট টার্নার, কেনিয়া থেকে কিছু আপার জয়ের দুদিকের সাইড এবং তার সাথে কিছু পার্ট পেয়েছিলেন খুঁজে। কোথা থেকে? কেনিয়া থেকে। ফন্ট টার্নার কেনিয়া থেকে, তাই নামকরণ করা হয়েছিল কেনিয়া পিথেকাস উইকেরি। দেখো কতটা ওয়াইড রেঞ্জ, কোথায় শিবালিক হিল থেকে পাওয়া যাচ্ছে, কোথায় সুদূর আফ্রিকার সুদূর কেনিয়ার ফন্ট টার্নার থেকে পাওয়া যাচ্ছে। এরপরে গ্রিস থেকেও পাওয়া যায়, যার নাম দেওয়া হয়েছিল গ্র্যাসিও পিথেকাস। ইট ইজ অন 1972, যেটা পেয়েছিলেন ব্রুনো ভন ফ্রেয়ারবার্গ। হ্যাঁ, ফ্রেয়ারবার্গও কিন্তু জ প্রেগনেন্সি পেয়েছিল। আমি তোমাদেরকে এর আগে যখন ফসিলস এর ভিডিওগুলোতে দেখবে, বেশিরভাগই আমরা দেখবো টিথ অ্যান্ড জ প্রেগনেন্সি পাওয়া গিয়েছিল, একদম প্রিমিটিভ ফসিলস গুলো। তার কারণ কি সেটা আমার ভিডিওতে বলা আছে, একবার দেখে নেবে। তারপরেই কিন্তু দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তোমার ডিসকভারি, যেটা সিবাপিথেকাস আলবানি। এটা পাওয়া গেল 73, 74 এই সময়। কে পেলেন? তেক্কাইয়া পেলেন, ইব্রাহিম তেক্কাইয়া। কোথা থেকে? তুর্কি থেকে পেলেন। এবং তুর্কি থেকে পাওয়া এই যে রামাপিথেকাস কাইন্ড অফ ফসিলসটা, এটা কিন্তু রামাপিথেকাস সম্বন্ধে যে হমিনিড ইভলিউশনের লাইনেজটা চলছিল, তার পুরো ধারণাই পাল্টে দিয়েছিল। ওকে, তার পুরো ধারণাই পাল্টে দিয়েছিল। এবং সেখানে রামাপিথেকাসকে এবং শিবাপিথেকাসকে বলা হলো যে দে আর মোস্টলি সেম কাইন্ড অফ স্পিসিসেস, একই প্রজাতির, হয়তো কিছুটা ভিন্ন রূপ। ওকে, তারপরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে নট স্পেসিফাইড, এই জন্য আমি লিখেছি রামাপিথেকাসের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। পাকিস্তান থেকেও পাওয়া গিয়েছে, ঠিক আছে, চীন থেকেও পাওয়া গিয়েছে, চীনের টার্নান থেকে পাওয়া গিয়েছে, না সরি, চীনের ইউনান থেকে পাওয়া গিয়েছিল। ওকে, তো ওখানে তোমরা কিন্তু ওটা এখানে অ্যাড করতে পারো। তো মোটামুটি একটা ওভারঅল ধারণা আমি দিয়েছি, যেখান থেকে আমরা রামাপিথেকাস সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারি যে এর ফসিল গুলো কোথা থেকে পাওয়া গিয়েছিল এবং এর ওয়াইড রেঞ্জ কতটা ছিল। সময়কাল কত দেখো, সময়কাল কিন্তু 14 to 9 মিলিয়ন ইয়ার আগে, কত পুরনো। এবং সেই সময় যদি আমি ইকোলজি দেখি, তো সেই সময় কিন্তু ইকোলজি যদি ফন্ট টার্নার কেনিয়া থেকে যেটা পাওয়া গিয়েছিল বা শিবালিক হিল থেকে যেগুলো পাওয়া গিয়েছিল, সেখানে কিন্তু ফরেস্ট উডল্যান্ড কাইন্ড অফ কিরকম ছিল, ফরেস্ট উডল্যান্ড কাইন্ড অফ তোমার এনভায়রনমেন্ট ছিল। এবং পরবর্তী সময় গ্রিস থেকে যেটা পাওয়া যায়, সেখানে যদি আমরা দেখি, সেখানে কিন্তু অলরেডি সাভানা তৃণভূমি অঞ্চল চলে এসছে, মানে সাভানা গ্রাসল্যান্ড। তাহলে আমরা দেখছি সেই সময় যে আবহাওয়া, সেই সময় আবহাওয়াটা অনুযায়ী রামাপিথেকাসের কি হয়েছিল, বিভিন্ন ফিজিক্যাল ফিচার্স গুলো ডেভেলপমেন্ট হয়েছিল। তারপরে আমরা দেখবো যে তোমার এদের খাবারের অভ্যাস কিরকম ছিল। সাধারণত আমি আগেও বলেছি যে খাবারের অভ্যাস কিন্তু পরবর্তী আস্তে আস্তে চেঞ্জ হয়েছিল। প্রিভিয়াসলি দে আর টেকেন দা ফ্রুটস ফ্রম দা
ফরেস্ট, কিন্তু আস্তে আস্তে দেখা গেল সফট ফুডস কাইন্ড অফ ছিল। আস্তে আস্তে দেখা গেছে যে যেহেতু ওদের প্রি মোলার এবং মোলার দাঁতের যে গঠনটা ছিল সেটা অনুযায়ী দেখা গেল যে ওরা আরো বেশি পেশাই করা জাতীয় খাবার খেতে অভ্যস্ত ছিল। কারণ সেই কারণেই হয়তো বা এদের দাঁতের যে স্ট্রাকচারটা সেটা কিছুটা শিফট হয়েছিল, যেখানে ওরা সিড নাটস এই সমস্ত জিনিসপত্র খেয়ে থাকবে হয়তো বা। এবং পরিবেশগত পরিবর্তনের ফলে মায়োসিনের পরবর্তী পর্যায়ে মানে লেটার এজ অফ মায়োসিন আমরা যখন দেখেছি, সেই সময় এরা কিন্তু ঘন যে ফরেস্ট উডল্যান্ড ছিল সেখান থেকে আস্তে আস্তে সাভানা তৃণভূমি যে অঞ্চলগুলো সেখানে আস্তে আস্তে নিজেদেরকে শিফট করে নেয়। এবং আমরা বলেছি সাভানা তৃণভূমিতে থাকার কারণে পরবর্তী সময় অস্ট্রালোপিথেকাসের মধ্যে কি কি চেঞ্জেস এসেছিল। তাহলে এরপরে যে জ পাওয়া গিয়েছিল অ্যাকর্ডিং টু দ্যাট আমরা বলতে পারি যে ওদের কি কি ধরনের ডেন্টাল ক্যারেক্টার্স বা কিছু ছিল বা ওদের জটা কিরকম ছিল। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে চোয়ালটা যেটা রয়েছে মানে যে জটা রয়েছে কিছুটা যেন কম প্রোগনাথাস, কিছুটা প্রোগনাথাস কম ছিল। কারণ আমি কি বললাম ওদের খাদ্যের অভ্যাসের পরিবর্তন হয়েছিল, তো সেই কারণে সামনের দিকে যে অভিক্ষিপ্ত মুখটা সেটা কিছুটা যেন লম্বভাবে হয়ে গিয়েছিল। ক্যানাইন দাঁতটা অবশ্যই যেহেতু মাংস ছিঁড়ে সে অর্থে খেত না, তাহলে ক্যানাইন দাঁতটা অন্যান্য প্রাইমেটদের মতন অত বেশি তীক্ষ্ণ বা ধারালো ছিল না। ওয়াইফাই প্যাটার্ন ছিল যেটা হিউম্যান তোমার সিমিলারিটি মেনটেন করে। এবং যেটা আমরা বললাম মোলার টিথ অ্যান্ড প্রি মোলার টিথ এই দুটোর গঠন অনুযায়ী বোঝা যায় যে ওরা সিডস নাটস এই ধরনের মানে যেগুলো পেশাই করা খাবার এগুলোই হয়তো বেশি খেত। এটা কিন্তু এদের যে মোলার টিথ গুলো ছিল সেগুলো খুব একটা ছুচালো নয়, যেটা আমি বললাম গ্রেস জাতীয় জিনিস এরা বেশি খেত। এবং এটা দুটো কাপস ছিল, কি কাপস রিলেটেড কি ব্যাপার সেটা কিন্তু আমার আগের হমিনিড ভিডিওতে তোমরা পাবে। এবং প্যারাবোলিক কাইন্ড অফ এদের দাঁতের গঠন ছিল, কিরকম ছিল প্যারাবোলিক কাইন্ড অফ। এদের যে ইনসিজার টিথ সেগুলো খুবই ছোট ছিল, চিবুকটা যথেষ্ট মোটা আর ভারী, আর মুখের গঠন কিন্তু অনেকটাই ওরাং ওটাঙের মতন। তাহলে দিস আর দ্য বেসিক থিং যেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি, আমরা করিনি মানে যেটা স্কলাররা বিশ্লেষণ করে দেখেছেন যে রামাপিথেকাস হয়তোবা কিছুটা এরকম ছিল এবং অ্যাকর্ডিংলি তারা কিছু হাইপোথেসিসও করেছিলেন। হয়তোবা তারা কিছু হাতের ফিঙ্গারিং এর ব্যবহার বাড়িয়ে দিয়েছিল এবং সেখান থেকে কোনো কিছু কাঠ জাতীয় জিনিস গাছের ডাল বা পাথর এগুলোকে হয়তোবা টুল হিসেবে ইউজ করেছে। হয়তোবা তারা কিছুটা ইরেক্ট হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিছুটা হয়তো এমনও হয়েছে যে কিছুটা দুপায়ে গিয়ে আবার নাকেল ওয়াকিং করেছে। সো দিস অল আর দ্য হাইপোথেসিস যেগুলো কিন্তু স্কলার্সরা বিভিন্ন ধরনের রামাপিথেকাসের যে ফসিলস গুলো পাওয়া গিয়েছিল সেইগুলো থেকে কিছুটা অ্যানালাইসিস করে নিজেদের মতন করে হাইপোথেসাইজ করার চেষ্টা করেছিলেন। ওকে, তাহলে এরপরে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনিথিং, দ্যাট ইজ দ্য বিবর্তনগত অবস্থান মানে ফাইলোজেনেটিক পজিশন অফ রামাপিথেকাস। এন্ড দিস ইজ দ্য মেইন ডিবেট এন্ড দিস ইজ দ্য মেইন সিগনিফিকেন্স। যদি আমাদেরকে সিগনিফিকেন্স বলে যেরকম নর্মাদা ম্যানকে আমি দেখিয়েছি, রামাপিথেকাসকেও কিন্তু সেইভাবে দেখাতে হবে। তাহলে রামাপিথেকাসকে যদি আমরা একদম প্রথম থেকে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখেছি যে এর রিলেটেড কিন্তু প্রচুর বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে। কারণ লিউইস যখন রামাপিথেকাসের দাঁত এবং চোয়ালের যে সমস্ত নিদর্শনগুলো পেয়েছিলেন এবং সেগুলোকে উনি অ্যানালাইসিস করেছিলেন, অ্যানালাইসিস করার পরে উনি বলেছিলেন হয়তোবা পসিবল ইট ইজ দ্য পসিবল অ্যানসেস্টার অফ হিউম্যান হমিনিড লাইনেজ মানে মানব যে শাখা সেই শাখার হয়তোবা প্রাথমিক কোনো পূর্বসূরি হবে রামাপিথেকাস, যেটা 1932-1934 এডওয়ার্ড লিউইস যে রামাপিথেকাসের যে সমস্ত ফসিল গুলো পেয়েছিলেন তাই সম্বন্ধে তিনি রামাপিথেকাসের একটা লাইনেজ করার চেষ্টা করেছিলেন। তারপরে আমরা সাইমন্সের কথা বলবো, 65-এ যিনি সাইমন্স করেছিল এবং সাইমন্স ঠিক করেছিলেন এবং বলেছিলেন যে এও হয়তো বা মানব শাখারই কোনো ক্লোজার কোনো স্পিসিস হবে যারা হয়তোবা মানব শাখায় পরিবর্তিত হয়েছে। এবং সাইমন্স অ্যান্ড পিলগ্রিমের স্টাডিটা আমরা দেখেছি 65-এ। এরপরে যেটা আমি বলেছিলাম 71, 72, 73 এই অ্যারাউন্ডে যেটা তুরস্ক থেকে পাওয়া গিয়েছিল, ইব্রাহিম তেকাইয়া যেটা করেছিলেন এবং সেইখানে কিন্তু দেখা গিয়েছে যে রামাপিথেকাস এবং সিভাপিথেকাসটা একই ধরনের প্রজাতি কিন্তু তাদের রূপের কিছুটা ভিন্নতা রয়েছে। সো দিস অল আর দ্য বলতে পারো ফাইলোজেনেটিক পজিশন অফ রামাপিথেকাস ইন হমিনিড ইভলিউশন। মানে
হিউম্যান ইভলিউশনের যে লাইনেজটা, সেখানে রামাপিথেকাসকে আমরা কোথায় রাখতে পারি? 65-তে সাইমন্স আর পিলগ্রিমের যে গবেষণা, সেখান থেকেও কিন্তু দেখা গিয়েছে যে সিলোপিথেকাস থেকে, কারণ ওনারা টু স্পিসিস থিওরির ওপরে বেশি ভরসা করেছিলেন, সেখানে দেখা গিয়েছিল ওনারা বলেছিলেন সিলোপিথেকাস মে বি টার্ন টু দ্য গ্রেট এপ অ্যান্ড রামাপিথেকাস মে বি পসিবলি দ্য প্রাইমারি অ্যানসেস্টার অফ দ্য হমিনিড ইভলিউশন। এটা কে বলেছিলেন? পিলবিন এবং সাইমন্স বলেছিলেন ইন 1965। তারপরে যেটা আমরা দেখবো রিসেন্ট যেগুলো আরো পরবর্তী সময় হয়েছিল 1982, ভেরি ইম্পর্টেন্ট, যেখানে মলিকুলার ক্লককে ইউজ করা হয়েছে। মলিকুলার ক্লকটা যদি আমরা দেখি, অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার ক্লক, যেখানে হিউম্যানস, hominid and the great ape যারা আছে, তাদের যে কমন অ্যানসেস্টার, হ্যাঁ, এদের যে কমন অ্যানসেস্টার মলিকুলার ক্লক অনুযায়ী দ্যাট ওয়াজ 5 মিলিয়ন ইয়ার এগো, যেটা পরবর্তী সময়ে আরো কিছু নতুন প্রযুক্তি ইউজ করে 7 মিলিয়ন ইয়ার এগো পর্যন্ত অ্যাজুম করা হয়েছে। কিন্তু যদি আমরা রামাপিথেকাসদের সময়কাল দেখি, এটা কিন্তু 14 to 9 মিলিয়ন ইয়ার এগো, যেটা আরো অনেক আগেকার। তাহলে দে আর নট দ্য কমন লিঙ্ক বিটুইন হিউম্যান অ্যান্ড গ্রেট এপ। সেই কারণেই কিন্তু পুরোপুরি রামাপিথেকাসকে মানব শাখার পূর্বসূরির একটি সদস্য থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোনো মতেই রামাপিথেকাসরা হোমিনিড লাইনেজের মধ্যে পড়ে না। তাহলে যদি আমাদেরকে সিগনিফিকেন্স অফ রামাপিথেকাস 10 নম্বরে লিখতে বলে, তাহলে আমরা কিভাবে লিখবো? আচ্ছা, আরো কিছু ডিটেলস আছে, সেটাও দিয়ে দিই। যেটা আমি তোমাদের আগে বলেছিলাম, যেটা চীনের ইউনান থেকে যেটা পাওয়া গিয়েছিল, সেখানেও কিন্তু দেখা যায় রামাপিথেকাস বা সিবাপিথেকাস এদের মধ্যে যে ফিজিক্যাল ডায়ামরফিজম যেটা আছে, সেটা কিন্তু প্রচন্ড ভাবে প্রকট ছিল, যেটা মানব সদৃশ যখন তারা হয়ে যায় না, অতটাও ডায়ামরফিক ছিল না। তো সেই কারণেও তাদেরকে বলা হয় যে ইউনান থেকে প্রাপ্ত নিদর্শনগুলোর ভিত্তিতেও বলা যায় যে দে আর নট দ্য হমিনিড লাইনেজ, মানে তারা কিন্তু বিলং করে না কখনোই হমিনিডের লাইনেজের মধ্যে। এবং বিভিন্ন নিদর্শনের এই যে অ্যানালাইসিস, যেটা আমাদের কনক্লুশন হতে পারে, এটা আমাদের কনক্লুশন হতে পারে যে বিভিন্ন নিদর্শনের যে বিশ্লেষণ করা গেছে, সেখানে অবশ্যই এটুকু বলা যেতে পারে যে রামাপিথেকাসরা হয়তো বা জায়াপিথেকাস কাইন্ড অফ কোনো স্পিসিস হবে, এবং শিবাপিথেকাসেরই একটি ভিন্ন রূপ, যেটা পরবর্তী সময় কোথায় গেছে, ওরাং ওটাংদের একটা শাখা বলে অনুমান করা যেতে পারে। কোনোভাবেই এরা হমিনিড গোত্রে অবস্থিত বা অবস্থান এদের দেওয়া যায় না। সো দিস ইজ দ্য টোটাল অ্যান্সার প্যাটার্ন, যেটা আমরা লিখবো যদি আমাদেরকে রামাপিথেকাসের সিগনিফিকেন্স বা অ্যাবাউট রামাপিথেকাস ফসিল আসে। কিভাবে লিখবো? প্রথমেই আমার পয়েন্ট থাকবে ইন্ট্রোডাকশন, যেটা 2 লাইনের দেওয়া আছে। তারপরেই থাকছে প্রথম আবিষ্কার যেটা হয়েছিল অবশ্যই, এবং তারপরে হচ্ছে পিলগ্রিম যেটা নামকরণ করেছিল। দেখো সবকটা কিন্তু আলাদা আলাদা বুলেট পয়েন্টে। এটা দেওয়ার পরে অ্যাকর্ডিং টু দ্য মার্কস আমরা 4টা দেব। যদি দেখছি 10 মার্কসের বেশি আছে 4 দেবো, নাহলে 4টা, যেহেতু 2-3টে দিয়েছি, স্কিপ করতে পারি। এবার তোমরা যদি কেউ স্পিডে লিখতে পারো, এটা কোড দা 4 দিলে ভালো হয় অবশ্যই। তারপরেই কিন্তু আমরা যেটা যাব সেটা হচ্ছে তাদের ফিজিক্যাল ফিচার্স। এই যে ওদের জ এবং ওদের যে দাঁতগুলো পাওয়া গিয়েছিল, অ্যাকর্ডিংলি রামাপিথেকাসটা কিরকম দেখতে ছিল, সেই ফিজিক্যাল ফিচার্সটাকে কিন্তু আরো ডিটেলসে আমরা মানে লিখেছি পয়েন্ট ওয়াইজ, ওটা বইতেও তোমরা পেয়ে যাবে। ফিজিক্যাল ফিচার্সটা দেবো, এবং ফিজিক্যাল ফিচার্স এর পরেই যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য ফাইলোজেনেটিক পার্ট। এবং ফাইলোজেনেটিক পার্টে অবশ্যই এই 4-5 জন যে স্কলার আছে যাদের আমরা দেব, যেখানে টার্কি আর ইউনান, এই দুটো কিন্তু আমাদের দিতেই হবে, কারণ টার্কি এবং ইউনান এই পুরোপুরি রামাপিথেকাসকে হিউম্যান লাইনেজ থেকে বাদ দিয়ে দিয়েছিল, যে ওরা যে হমিনিড গোত্রে কোনোভাবেই হমিনিড ইভলিউশনের লাইনের মধ্যে পড়ছে না, ওরা যে তার সদস্য নয় হোমিনিড গোত্রে, সেইটা কিন্তু এই দুটোর থেকেই মেজরিটি ভাবে আমরা বলতে পারি। এছাড়াও আরো কয়েকটা আমরা বলতেই পারি, বাট দ্যাট ইজ এনাফ। তারপরে কিন্তু আমরা একটা ছোট্ট কনক্লুশন দেবো যে এরা ওরাংওটাংয়ের হয়তো বা একটা শাখার উদ্ভব ঘটাতে পারে, কোনোভাবেই মানব শাখার উদ্ভব রামাপিথেকাসের মাধ্যমে হয়নি।
তাহলে এই যে ফাইলোজেনেটিক পজিশনটা আমরা দেব, হ্যাঁ, সেটা কিন্তু পয়েন্ট ওয়াইজ হবে, এবং তারপরে দৈহিক বৈশিষ্ট্যটাও পয়েন্ট ওয়াইজ হবে, এবং তারপরে কিন্তু ছোট্ট একটা কনক্লুশন। তাহলে দেখো, যদি 10 to 15 মার্কসের একটা কোয়েশ্চেন থাকে, উই উইল গেট দ্য ম্যাক্সিমাম মার্কস। কারণ আমাদের যে লাইটিংটা সেটা পুরোপুরি একটা ভার্টিক্যাল লাইটিং। আমি তোমাদের প্রথম থেকেই বলি যে ভার্টিক্যাল লাইটিং মাস্ট। ভার্টিক্যাল লাইটিং যত করবে, পয়েন্ট ওয়াইজ যত তুমি যে ফাঁকা দেখছে তার সামনে তুলে ধরবে, তারও দেখতে সুবিধা হবে, সেও দেখবে যে হ্যাঁ সবকটা পয়েন্ট মেনশন করা আছে, এবং খুব সুন্দরভাবে জিনিসটাকে কিন্তু প্রেজেন্ট করতে হবে। ওকে, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।